করোনা সংকটের বাংলাদেশে আজকে ৩টি রেকর্ড হয়েছে। আমরা সর্বোচ্চ টেস্ট করতে পেরেছি, আক্রান্ত হয়েছে সর্বোচ্চ, একদিনে সর্বোচ্চ মৃত্যুবরণও করেছে। তার মানে আমরা আসলে করোনা সংকটের বাংলাদেশের বাস্তবতার মধ্যে যে আছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক সংক্রমণ এমন একটি মাত্রায় গিয়ে পৌঁছেছে, সে মাত্রা আসলে ঊর্ধ্বমুখী, যেটি আসলে আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই বলার চেষ্টা করছিলেন। সেটি কিন্তু বাংলাদেশে এখন বর্তমান বাস্তবতার সঙ্গে যুক্ত হয়ে আছে। কিন্তু এই বাস্তবতার সঙ্গে আসলে আমাদের প্র্যাকটিক্যাল গ্রাউন্ডের সিদ্ধান্তগুলো কতটুকু মিলছে আমরা দেখেছি। গতকালকে বলা হয়েছিল ঢাকা সারা দেশ থেকে বিচ্ছিন্ন করা হবে এবং আসলে ঢাকার সঙ্গে কোনো জেলার যোগাযোগ থাকবে না, মানুষ ঈদে বাড়ি পর্যন্ত যেতে পারবেন না। কিন্তু আমরা দেখেছি ঢাকা থেকে আজকে প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ, তারা আসলে প্রত্যেকটি ঘাট দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করেছে। অনেকে সেখানে সফলও হয়েছে, মাঝে মধ্যে দু একবার ফেরিও বন্ধ করতে হয়েছে। আমরা দেখেছি মার্কেট খোলা হয়েছিল অর্থনৈতিক কর্মকাণ্ডকে সীমিত আকারে চালু করার জন্য, কিন্তু আজকেও আমরা দেখেছি আসলে সামাজিক এবং শারীরিক দূরত্বের যে ব্যাখ্যাটি দেওয়া হয় সেটি আসলে কোনোভাবেই প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে কোনো জায়গায় নেই। এবং ঠিক সেই প্রেক্ষাপটে দোকান মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে সরকার চাইলে সংক্রমণ থামানোর জন্য এই সিদ্ধান্তটি আবারও পুনর্বিবেচনা করতে পারে। তাহলে আমাদের সামনে প্রশ্ন হচ্ছে এটি যে রাষ্ট্র যখন সিদ্ধান্ত নিচ্ছে, মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়িত হচ্ছে, এবং তার পাশাপাশি আমরা যারা নাগরিক, যারা মানুষ, তারা আসলে রাষ্ট্রের সিদ্ধান্ত কতটুকু মানছি বা মানার মানসিকতা নিয়ে আছি। এই প্রসঙ্গে কথা বলতে চাই, আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমাদের আলোচনার বিষয় আজকে করোনা যুদ্ধ, কিভাবে বিচ্ছিন্ন হবে ঢাকা, বা কিভাবে আমরা একটি জেলার সঙ্গে অন্য জেলার সংক্রমণ ছড়ানো থেকে আমাদের দেশকে বাঁচাতে পারি। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন প্রত্যেকের জায়গা থেকে। তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে আলাপ করাতে চাই। আমাদের সঙ্গে আছেন জনাব আব্দুল করিম, সাবেক মুখ্য সচিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে আছেন খন্দকার লুৎফুল কবির, পিপিএম, কমিশনার, মেট্রোপলিটন পুলিশ, খুলনা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মুখলিসুর রহমান, সাবেক আইজিপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম, লাইন ডিরেক্টর, শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তর, আপনাকেও স্বাগত। যারা টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে আছেনই, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন তারাও চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। নিউজ 24-এর ভেরিফাইড ফেসবুক পেজে আমরা আছি, আপনাদের সঙ্গে আছি ইউটিউবে। আপনারা চাইলে সেখানে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের প্রশ্ন, মতামত, যুক্তি, তর্ক উপস্থাপন করতে পারেন। আমরা কথা বলতে চাই করোনা যুদ্ধ, কিভাবে আমরা আসলে আমাদের রাজধানীকে বিচ্ছিন্ন করতে পারি, কিভাবে প্রত্যেকটি জেলা শহরের সঙ্গে যে সংক্রমণ ছড়িয়ে পড়ার যে বাস্তবতাটি আছে সেটি কিভাবে আমরা আসলে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করতে পারি। শুরু করতে চাই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম, আপনাকে দিয়ে। আসলে আমরা এখন সংকটের যে জায়গায় আছি সেখানে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে, গতকালকে দেখেছি আইজিপি বলেছেন যে আসলে ঢাকাকে বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি আসলে প্রত্যেকটি ঘাটেই আজকে অনেক লোক গিয়েছে, রাজধানীও আসলে বিচ্ছিন্ন নয় মোটেও। এই যে সামাজিক সংক্রমণ চলছে, সর্বোচ্চ মাত্রায় পৌঁছানোর পথে আমরা আছি, সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না পারলে আমাদের সামনে কি বাস্তবতা আছে, আর সিদ্ধান্ত কেন বাস্তবায়ন হচ্ছে না, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমরা সংক্রমণের যে জায়গাটিতে আছি এটি কিন্তু এতদিন ধরে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটি বলছিলেন যে শেষ ধাপে কমিউনিটি ট্রান্সমিশনের যে জায়গাটিতে, সেটি কিন্তু একেবারে এখন নিশ্চিত করেই বলা যাচ্ছে যে যা প্রেডিক্ট করা হয়েছিল সেটি একেবারে বর্ণে বর্ণে সত্যি। সরকার জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষা করবার জন্য সময়ে সময়ে যে সিদ্ধান্তগুলো দিয়েছিলেন সেটি সরকারের বিভিন্ন এজেন্সির সমন্বয়ের মাধ্যমেই কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকা শহরে দেখা গেছে এ পর্যন্ত যে সংখ্যায় আমরা করোনা রোগীদেরকে চিহ্নিত করতে পেরেছি তার সিংহভাগই কিন্তু ঢাকা এবং তার আশপাশে। কাজী সঙ্গত কারণেই এখান থেকে যদি বাইরে মানুষ যেতে না পারে, অথবা এখানে যদি বাইরে থেকে মানুষ আসতে না পারে, তাহলে সংক্রমণের যে হারটি আছে সেটিকে, ঊর্ধ্বগতিটিকে রুখে দেওয়া যেতে পারে। সেই বিবেচনা থেকেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। এখন সিদ্ধান্তর কিন্তু দুইটি অংশ। একটি হচ্ছে যেটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের মঙ্গলের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের ভালোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই জনগণকেও কিন্তু এই সিদ্ধান্তটির প্রতি শ্রদ্ধা রেখে, আস্থা রেখে, বিশ্বাস রেখে সেটিকে অনুসরণ করতে হবে, প্রতিপালন করতে হবে। সেই জায়গাটাতে যদি আমাদের জনগণ শিথিলতা প্রদর্শন করেন, সেই জায়গাটাতে যদি তারা ব্যত্যয় ঘটান, স্বাস্থ্য সুরক্ষার যে জায়গাটি আছে সেই জায়গাটিকে তারা যদি খুব হালকা ভাবে নেন, তাহলে কিন্তু তার জন্য চরম মূল্য দেয়া লাগতে পারে। এবং আপনারা জানেন যে এই করোনা সারা বিশ্বে যে পরিমাণ মৃত্যুর কারণ হয়েছে সেই সংখ্যাটি কিন্তু একেবারে উড়িয়ে দেবার মতন নয়। আর আমাদের মতন একটি দেশে যেখানে আমাদের সামর্থ্য এবং সক্ষমতার অনেক জায়গাতেই ঘাটতি রয়েছে, সেই জায়গাতে আমাদের বেলায় কিন্তু
এই বিষয়টি আরো বেশি গুরুত্বের মানে দাবি। আমাদের মতোই দুর্বল স্বাস্থ্য কাঠামোর বাংলাদেশের পক্ষে কি আসলে এত বড় বার্ডেন নেওয়ার বাস্তবতা আছে কিনা, আপনার কি মনে হয় নাজমুল ইসলাম? আমি আমি প্রথমেই স্বীকার করব যে আমরা প্রথম বিশ্বের বা যে দেশগুলোর সঙ্গে আমাদেরকে তুলনা করা হয়, সেই তুলনায় আমরা একেবারেই একটি অসম প্রতিপক্ষ। আমাদের বহু জায়গাতে আমরা অনেক ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছি, সেটি মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা বলেন, শিশু মৃত্যুর হার কমিয়ে আনা বলেন, টিকা দেবার ক্ষেত্রে বলেন, নিউনেটাল টিটেনাসকে দূর করবার ক্ষেত্রে বলেন, পলিও ইরাডিকেশনের ক্ষেত্রে বলেন, আমরা কিন্তু বিশ্বজোড়া চমক দেখিয়েছি, আমরা দারুণ সাফল্য অর্জন করেছি। পাশাপাশি এইটিও কিন্তু সত্য যে প্রায় 17 কোটি মানুষের এই দেশটিতে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে বলে দেয় মাথা পিছু যে চিকিৎসকের সংখ্যা, চিকিৎসা কর্মীর সংখ্যা, সেটি কিন্তু আমাদের পক্ষে এখনো অর্জন করা সম্ভব হয়নি। আমাদের হাসপাতালে রোগীর সংখ্যা যেই পরিমাণে থাকার কথা, মাথা পিছু যে পরিমাণ বিছানার বরাদ্দ থাকার কথা, সেইটিও আমরা এখনো অর্জন করতে পারিনি। তার মানে আমাদের ঢাকাকে বিচ্ছিন্ন করতে না পারি, আমাদের সামনে আসলে কোন সংকটটি আছে বলে মনে করেন? আপনার কাছে এই উত্তরটি জানতে চাই আমরা। সবচেয়ে বড় সমস্যা যেটি আমরা যদি বিবেচনা করি, যে আজকে সংখ্যাটি যদি আমরা বিবেচনা করি, যে আমরা প্রায় 10,000-এর কাছাকাছি পরীক্ষা করে সেখানে আমরা কিন্তু 1600-র উপরে রোগীকে চিহ্নিত করতে পেরেছি যারা নিশ্চিতভাবে করোনায় আক্রান্ত হয়েছে। এটি কিন্তু সারা বাংলাদেশে যত পরীক্ষা হয়েছে 40টির উপরে ল্যাব পরীক্ষাগারে, সেইটি আমরা জেনেছি। এখন দেখেন এই সংখ্যাটি কিন্তু প্রতিদিন আমাদের সক্ষমতা বাড়ার একটি নিদর্শন আমি বলবো, এবং এই সংখ্যাকে ক্রমাগত কিন্তু বেড়েই যাচ্ছে। এখন ব্যাপারটি হচ্ছে এই যে প্রতিনিয়ত যখন নতুন করে রোগীর সংখ্যা বাড়ছে, আমরা নতুন রোগী পাচ্ছি, তাদের সবাইকে কিন্তু হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে না। 80 থেকে 90% রোগী কিন্তু বাসায় থেকে। আমরা কথা বলছি আসলে সংক্রমণটি আসলে যদি সামাজিক পর্যায়ে আমরা ট্রান্সমিট করি, এই যে মানুষ যাচ্ছে, আপনি নিশ্চয়ই ছবি দেখেছেন আছে গণমাধ্যমে, যে পরিমাণ ভিড়, সেখানে সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব প্রশ্নটি আসলে অবান্তর। এই সংক্রমণটি আমরা ছড়িয়ে দিচ্ছি কিনা সারা দেশব্যাপী, কি মনে করছেন আপনি? ঢাকা থেকে যিনি চলে যাচ্ছেন তিনি কিন্তু একজন বিবেকবান নাগরিক। জি, তিনি ঢাকা শহর ত্যাগ করছেন, তিনি কিন্তু একজন বিবেকবান নাগরিক। তার কাছে আমরা কিন্তু অত্যন্ত দায়িত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করি। সরকার এখানে তাদেরকে কিন্তু খুব সফটলি হ্যান্ডেল করছে। সরকার কিন্তু খুব নমনীয়তার সঙ্গে মানুষকে আস্থায় নিয়ে, সবাইকে আস্থার জায়গাটাতে রেখেই কিন্তু সমস্যাটা সমাধান করতে চাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা দেখেছেন, আমরা গণমাধ্যমের কল্যাণে দেখেছি, তারা কিন্তু যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছেন। তারা কিন্তু মানুষকে বুঝিয়ে শুনিয়ে। আমরা আসছি আবারও, আসলে আমরা বুঝতে পেরেছি যদি এই সংক্রমণটি সারা দেশে ছড়িয়ে যায়, আমাদের সামনে একটি ভয়াবহ বাস্তবতা আছে। আমরা একটু জনাব মোখলেসুর রহমান আপনার কাছে একটু আসতে চাই। আসলে আমরা দেখেছি সরকার যে স্ট্র্যাটেজি নিয়েছে, সেই স্ট্র্যাটেজি অনেক ক্ষেত্রে কাজ করেছে। পুলিশ খুব মানবিক দায়িত্ব পালন করছে, পুলিশ এই সংকটের মধ্যে ফ্রন্টলাইন ফাইটিংয়ে অনেক ভালো কাজ করছে। কিন্তু আসলে আমরা দেখেছি যে দুটি বাস্তবতা পাশাপাশি আছে। যারা বাড়ি যাওয়ার চেষ্টা করছেন বা যাচ্ছেন, তারা বলছেন যে ঢাকায় থেকে আমি কি করবো, এই শহরে তো আমার শেকড় নেই, আমি বাড়ি যেও যদি মরি বাড়ি যেই মরতে চাই। কিন্তু আসলে এই মানবিক জায়গার পাশাপাশি আছে সংক্রমণ ছড়িয়ে দেওয়ার ঝুঁকি। এই দুটিকে তো পাশাপাশি রেখে সমাধানের জায়গা খুঁজতে হবে। কি করতে পারতাম বা যা করছি আমরা কতটুকু বাস্তবসম্মত হচ্ছে বলে মনে করেন আপনি, জনাব মোখলেসুর রহমান? দেখুন, ঈদ আমাদের একটা সার্বজনীন, মুসলমানদের মধ্যে একটা সার্বজনীন উৎসব। এই উৎসবটা আমরা প্রতিবার যেভাবে করে থাকি, আমাদের মগজ মননে সেটা সেইভাবে গেঁথে আছে। আমরা এই উৎসবটা পরিবারের সবাইকে নিয়ে আনন্দের মধ্যে কাটাতে চাই। কিন্তু আজকের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। এই পরিস্থিতিতে এই ঈদের উৎসাহ মানুষের ভিতরে আসেই বা কিভাবে, এবং তারা ঈদের জন্য কিভাবে ছুটে যায়? আমার কাছে তো মনে হয় না যে ঈদের আনন্দের জন্য তারা বাড়ি ঘরে ছুটে যাচ্ছে। তারা বাড়ি ঘরে ছুটে যাচ্ছে যে আবার নিজেরা একখানে মিলিত হবে। সবাই একটা বিপজ্জনক অবস্থায় আছে, এই বিপদের মধ্যে তারা একখানে হয়ে নিজেদের ভিতরে সাহস সঞ্চয় করবে, বিপদে স্বজনদের সঙ্গে থাকার যে আকুতি, সেই জায়গা থেকে যাওয়ার চেষ্টা করছে, স্বজনদের কাছে থাকা। কিন্তু ঈদের আনন্দ বলতে যেটা বোঝায়, সেই ঈদের আনন্দ তো এইবার কোনো মতেই থাকার কথা নয়। কারণ মানুষের যে শুধু যাতায়াত বন্ধ হয়েছে, সহজ যাতায়াতটি নাই, সেটাই নয়, মানুষের অর্থনৈতিক জায়গাতে অভিঘাত সৃষ্টি হয়েছে, মানুষের রোজগার কমেছে, এবং সেই জায়গায় ঈদের সময়ে যে একটি অনেক বড় ধরনের খরচের আয়োজন হয় মানুষের, প্রত্যেকটি মানুষের জীবনে, সেটা তো হওয়ার কোনো সুযোগই এখন নাই। তারপরেও মানুষ যেতে চাচ্ছে গ্রামে, এটা আমাদের একটা কালচার। দেখুন সৌদি আরবের মতো জায়গায় ঈদের দুদিন আগে থেকে ঈদের দুদিন পর পর্যন্ত কারফিউ জারি করে দিয়েছে, যাতে ঈদে ঘরমুখী মানুষ আসতে না পারে অথবা ঈদের জামাতে মানুষ নামাজ পড়তে না পারে। আপনি ইন্দোনেশিয়ার দিকে তাকান, সেখানেও দেখবেন যে ঈদে বাড়ি যাওয়ার ব্যবস্থা তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আমরাও এখানে সেই চেষ্টাটা করছি। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, তারা সবাই চেষ্টা করছে যাতে করে যে যেখানে আসে সেই অবস্থানেই থাকতে তারা বাধ্য হয়।
কিন্তু তারপরেও যেটা মানুষ শুনতে চায় না, সেটাকে বাধ্য করানোর জন্য যে প্রক্রিয়াগুলো অবলম্বন করা প্রয়োজন, সেই প্রক্রিয়াটা অবলম্বন যদি করা যায়, আমি বলতে চাচ্ছি যদি বল প্রয়োগ করা যায়, তাহলে এটা আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে। সেই কারণে কিন্তু মুখলেসুর রহমান, সেটি হচ্ছে আমরা চেষ্টা করলাম কিন্তু সফল হতে পারলাম না, কিন্তু রেজাল্টটা কিন্তু আগেরটাই হলো। কিন্তু আমাদের সফলতা তো অবশ্যই এখানে অর্জন করতে হবে এই সংকটে আমাদের ছড়িয়ে দেওয়ার হাত থেকে বাঁচানোর জন্য। দেখুন, সংকটটি কিন্তু শুধু বাংলাদেশের নয়, সংকটটি একেবারে আমি আমার দেশের বাস্তবতায় যদি কথা বলি, আসলে আমাদের এত লোক যখন গ্রামে ফিরছে, এই 85% আক্রান্ত বাস্তবতা থেকে যখন মানুষ গ্রামে ফিরছে, তখন তো তারা সংক্রমণ নিয়েই ফিরছে। ব্যাপারটা এইভাবে তো ধরতে পারি আমরা। না, মানুষ যত এটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ মানুষের মুভমেন্ট যত বাড়বে, মানুষ যত বেশি ঘোরাফেরা করবে, রোগটা তত বেশি বাড়তে থাকবে। এটা একটা ছোঁয়াচে লোক, একজনের কাছ থেকে ছোঁয়াচে আরেকজনের লাগলে পরে সেটা আরেকজনের কাছে ছোঁয়াচে হয়ে যাবে। আপনি তো প্রতিদিনকার যে আমরা তথ্য এখন পাচ্ছি, প্রতিদিনকার টেস্ট রেজাল্ট যেটা পাচ্ছি, সেটাই তো বলে দিচ্ছে যে প্রতিদিন এখন আমাদের সংক্রমণের হারটা বাড়ছে। আপনি দেখুন আজকে জাতিসংঘের মহাসচিব উনি পরিষ্কার করে বলেছেন যে বিশ্বে আজকে একটি মাইক্রোস্কোপিক জীবাণুর দ্বারা এমন ভাবে সমস্ত কিছু তছনছ করতে দিয়েছে, মানুষকে মানে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে। মানুষের সারা পৃথিবীতে একটা ঐক্যবদ্ধভাবে যে এটার বিরুদ্ধে দাঁড়ানোর কথা ছিল, সেই ঐক্যটাও কিন্তু এখন নষ্ট হয়েছে। মানুষের স্বাস্থ্য ব্যবস্থার, সারা পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থার প্রতি একটা দুর্বলতা আমাদের সবার সামনে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আমরা। আসলে আমি আপনার কাছে আসছি একটু, আমাদের আরো দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন। জনাব আব্দুল করিম, আপনার কাছে একটু আসতে চাই। আসলে আমরা রাষ্ট্রের নীতি নিয়ে কথা বলছি, মানুষ নীতি কতটুকু মানছে সেটা নিয়ে কথা বলছি। আমরা আসলে দেখেছি লকডাউন বা আমাদের এই সংকটের শুরু থেকে একটি শব্দ আছে ছুটি, যেটিকে আসলে মানুষ খুব একটা সিরিয়াসলি নিয়েছে বলে আমাদের মনে হয়নি। তারা ছুটির আমেজেই নিয়েছেন, এবং যে কারণে যখন তারা লম্বা ছুটি পেলেন ঈদের আগে, তারা কিন্তু ছুটিতে বাড়ি যাওয়ারই চেষ্টা করছেন। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যত চেষ্টাই করুক না কেন, তাদের মধ্যে ওই শব্দটি আছে ছুটি, তারা ছুটিতেই যাচ্ছেন। এবং তারা এই যুক্তি দেওয়ার চেষ্টা করছেন যে আমরা আসলে ঢাকা শহরে থাকলে আমাদের খাওয়াবে কে, আমাদের পড়াবে কে। এইটিও একটি বড় বাস্তবতা আছে। কিন্তু এত আবেগের বাইরে এসেও তো বাস্তবতা হচ্ছে এরকম যে আমাদের প্রত্যেকটি শহর, বন্দর এবং গ্রামকে এই মুহূর্তে বিচ্ছিন্ন রাখতে হবে সংক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য। কতটুকু পেরেছি আমরা, কি মনে করছেন আব্দুল করিম? ধন্যবাদ। কোয়ারেন্টাইনের যে আইডিয়াটা, এটা আসলে ইসলাম ধর্মে ছিল। সহিহ হাদিস শরীফে আছে যে কোনো এলাকায় যদি প্লেগ বা মহামারী দেখা দেয়, তাহলে বলা হয়েছে তোমরা সেই জায়গায় যাবে না, বাইরের এলাকা থেকে মহামারী এলাকায় যাবে না। এবং তোমার এলাকায় যদি দেখা দেয়, তাহলে তুমি তোমার স্থান ত্যাগ করবে না। তার কারণ হলো এই মহামারী এলাকা থেকে যদি অন্য এলাকায় যাওয়া হয়, তাহলে এই রোগটি বিস্তার লাভ করবে। 1400 বছরেরও বেশি আগে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফ বর্ণনা করেছেন, আমরা আজকে সেই হাদিস ভুলতে যাচ্ছি। আমরা সরকারের নির্দেশাবলী, সরকারের পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ধর্ম মন্ত্রণালয়, কোন মন্ত্রণালয়ের আদেশ আমরা মানতে চাচ্ছি না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই মহামারী দেখা দেওয়ার সাথে সাথে জাতীয় পর্যায়ে একটি কমিটি করেছেন, সেটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, এবং একটি কোঅর্ডিনেশন কমিটি প্রফেসর ডক্টর আব্দুল্লাহর নেতৃত্বে এবং ডিজি হেলথের নেতৃত্বে টেকনিক্যাল কমিটি, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কমিটি করা আছে, সমন্বয় কমিটি। যে জিনিসটা খুবই অভাব দেখা যাচ্ছে, সেটা হলো সমন্বয়ের অভাব। কোন মানুষ সরকারের নির্দেশনা মানতে চাচ্ছে না, পুলিশের নির্দেশনা মানতে চাচ্ছে না, সেনাবাহিনীর নির্দেশনা মানতে চাচ্ছে না, অথচ তারা বুঝতে চাচ্ছে না যে তাদের স্বার্থেই, তাদের স্বাস্থ্য রক্ষার স্বার্থেই, তাদেরকে এই মহামারী থেকে রক্ষার স্বার্থেই এই নির্দেশগুলো দেওয়া হয়েছে। যেমন গার্মেন্ট ফ্যাক্টরি খুলে দেওয়া হইলো, সেখানে যদি সরকারের সংশ্লিষ্ট কমিটির ক্লিয়ারেন্স নিয়ে খুলে দেওয়া হইতো, তাহলে এত অনেকে বলে থাকেন যে গার্মেন্ট থেকে এটা অনেকটা ছড়িয়ে গেছে। এখন যেভাবে মৃত্যুর হার বাড়ছে এবং সংক্রমণের হার এক্সপোনেনশিয়ালি জ্যামিতিক হারে বেড়ে যাচ্ছে, এটা অন্যান্য দেশও ঠিক এইভাবেই ছিল। আমরা যদি সরকারের নির্দেশ না মানি, তাহলে কিন্তু এটা এমন এক পর্যায়ে যাবে। জাতিসংঘের একটি বিশেষ প্রতিবেদনও ছিল
বহু লোক বাংলাদেশে মারা যেতে পারে, কিন্তু আর তার মানে হচ্ছে পুলিশের সরকারের নির্দেশনাগুলো মাঠ পর্যায়ে যারা মানানোর জন্য আছেন তারা কি দায়িত্ব পালন করতে গিয়ে মানাতে পারছেন না, এই শব্দটি ব্যবহার করতে পারি কিনা এখানে আমরা, আব্দুল করিম? সেটা হলো পুলিশ অনেকটা মানবিক আচরণ করছেন, সেনাবাহিনীও জোর প্রয়োগ করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জোর প্রয়োগ না করলে মানুষ যে তাদের স্বার্থে, তাদের স্বাস্থ্যের জন্য এই নির্দেশনাগুলো দিয়েছেন সেটা মানতে চাচ্ছে না। যেমন মসজিদ খোলা রাখার ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় 6 মেতে 12 দফার নির্দেশনা দিয়েছে, অনেক ক্ষেত্রে সেটা মানা হচ্ছে না। তারপর ঈদের নামাজ আদায় করার ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় 14 মেতে 13 দফার নির্দেশনা দিয়েছেন, এবং এগুলা জনস্বার্থের প্রয়োজনে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলা অ্যাকসেপ্টেবল। আমার আগের বক্তব্য বলছেন পবিত্র মক্কা শরীফে, পবিত্র মদিনা শরীফে সেখানে কারফিউ জারি করা হয়েছে জনস্বার্থ রক্ষার জন্য, যাতে করে মানুষের মাঝে এই মহামারীটা ছড়িয়ে না পড়ে। কিন্তু আসলে একটি বিষয় কি আপনি আমার সঙ্গে একমত বা দ্বিমত পোষণ করতে পারেন? আসলে আমরা দেখেছি যে সব ক্ষেত্রেই দেখেছি আসলে বাস্তবায়নটি খুব একটা সুচারু হয়নি। আপনি যে কথাটি বলেছেন যে সমন্বয়, মার্কেট খোলা হয়েছে, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, আমাকে ঘরে যেতে মানা করলাম, তারা ঘরে যাওয়ার জন্য মানে পুড়িমুড়ি করে তারা আসলে সব জায়গা থেকে বেরোনোর চেষ্টা করছে। আমরা কি কেউ সংক্রমণের ভয়াবহতা সম্পর্কে ভাবছি না বা তথ্যগুলোকে বিশ্বাস করছি না? সচেতনতা সৃষ্টির অনেক চেষ্টা করেছে সরকার, কিন্তু মানুষ যদি বুঝতে না চায়, জি, সেক্ষেত্রে আসলে কতটুকু করা যেতে পারে? প্রয়োগ করা হচ্ছে আইন, যে রুথলেসলি প্রয়োগ করা হচ্ছে না। পুলিশের অনেকেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে এখন একজন আছেন খন্দকার লুৎফুল কবির, তিনি আমাদের সঙ্গে আছেন, তার কাছে একটু কথা বলতে চাই আমরা। আসলে মাঠ পর্যায়ে যখন আপনারা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছেন, আমরা জানি আপনারা অনেক চেষ্টা করছেন এবং ফ্রন্টলাইন ফাইটার হিসেবে পুলিশ অনেক সদস্য আত্মাহুতি দিয়েছেন, অনেকে আক্রান্ত হয়েছেন, এটি একটি বাস্তবতা আছে। কিন্তু আমরা যে মাঠের বাস্তবতা দেখি, মার্কেটগুলো, আমাদের ঘরে ফেরার তাড়াগুলো যদি দেখি, আমরা আসলে কোথায় স্বাস্থ্যবিধি, কোথায় সরকারের নির্দেশনা এবং কোথায় আপনাদের চেষ্টা, কতটুকু দৃশ্যমান হচ্ছে এখানে, কি বলবেন আপনি এই জায়গায়? লুৎফুল কবির। আসলে এই বিষয়টা আমার পূর্ববর্তী 3 জন বক্তা অত্যন্ত সুন্দরভাবে বলে গেছেন। আমি একটা বিষয়ের উপরে আমি আলোকপাত করতে চাই। প্রথমত হলো যে ঢাকাকে বিচ্ছিন্ন হবে, কিভাবে বিচ্ছিন্ন হবে ঢাকা, আসলে এই বিষয়টার সাথে আমি একটু দ্বিমত করতে চাই। আসলে আমাদের মূল লক্ষ্য ঢাকাকে বিচ্ছিন্ন করা নয়, ঢাকার সাথে গমনাগমন সাময়িকভাবে রোধ করা, যেটার কারণে এটা ওই সাথে সংযুক্ত। যেখানে সারা দুনিয়াতে বলা হয়েছে লকডাউন, আমরা কিন্তু লকডাউন শব্দটা বলি নাই এই কারণে যে আমরা কিন্তু সবসময় আমাদের সংস্কৃতিটাকে শ্রদ্ধার আসনে রেখেছি এবং এটাকে সামনে রেখেই আমরা সব সিদ্ধান্তগুলি নেই বোধ করি, এবং আমাদের মুক্তিযুদ্ধের সিদ্ধান্ত আমাদের সংস্কৃতিকে কেন্দ্র করে হয়েছে, এবং সেই জন্যই আমরা একটা লিঙ্গুইস্টিক নেশন স্টেট, এবং আমাদের বিনিয়োগের জায়গাটা কিন্তু আমাদের হলো বিনয়, এবং এই বিনয়ের জায়গাটা থেকেই আমরা বিনির্মাণ করছি, এবং এই জায়গাটা থেকেই জনসাধারণকে আমরা উদ্বুদ্ধ করছি। এবং আপনি নাইয়ের মধ্যে থেকেও কিন্তু অনেক কিছু হয়েছে। আপনি যদি স্ট্যাটিস্টিক্সটা দেখেন তাহলে দেখবেন যে সময়ের পরিক্রমায় আমাদের সংক্রমণের হার যে কোনো মানদণ্ডে অত্যন্ত সন্তোষজনক। তো আমাদের সংস্কৃতিটার একটা লক্ষ্য হলো আনন্দ এবং আতঙ্কের দ্বৈরথে দাঁড়িয়ে আপন জনকে আলিঙ্গন করা। এইটা একটা প্যারাডক্স। এই প্যারাডক্সটাকে সম্মান করে স্বীকার করে নিয়েই আমরা কাজ করছি, এবং প্রথম প্রতিকূলতার মধ্য দিয়েই আমরা লোকজনকে সেন্সিটাইজ করছি, এবং কিছুটা তো আপনার ব্যত্যয় হচ্ছেই লোকজন, কারণ প্যান্ডেমিক ল এনফোর্সিং একটা অত্যন্ত নতুন জিনিস, এবং সারা বিশ্বের 750 কোটি লোকই বোধ করি এরকম একটা পরিস্থিতির পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা নাই। তো সেই আলোকে কিছুটা ব্যত্যয় তো থাকবেই। তো তার মধ্য থেকে আমি কিন্তু খুবই আশাবাদী, আমরা যদি গমনাগমন রোধের বিষয়টা ঢাকার সাথে, যেহেতু হটস্পট আপনার ঢাকা এবং পার্শ্ববর্তী, আরেকটি বিষয় আপনাকে জাস্ট একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে তারা কিন্তু ঢাকা থেকে বেরিয়ে আপনার জেলা, অন্য জেলায়, পাশের জেলায় যাচ্ছে, কিন্তু মানে পুরো দেশকে আমরা এখানে সংক্রমিত করা ঝুঁকির মধ্যে ফেলছি। আর আপনি যে কথাটি বলেছেন যে আমাদের সংস্কৃতি আলিঙ্গনের, আমাদের সংস্কৃতি আসলে আবেগের, আমাদের সংস্কৃতি ভাষা কেন্দ্রিক, কিন্তু এখানে আসলে আমাদের তো ওইখানেই একটু বড় ছেদ পড়তে পারি কিনা এই সংকটের মধ্যে। আমরা তো কাউকে আলিঙ্গন করতে পারবো না, আমরা তো এই মুহূর্তে কাছাকাছি ঘেঁষে সামাজিক দূরত্ব। জি জি, না আপনার হলো ওইটাকে স্মরণে রেখেই কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমাকে একটু শেষ করতে দেন। অবশ্যই। আমরা
ওইটাকে কোনোভাবেই আপনার ছেড়ে দিচ্ছি না, আমরা ক্যালিব্রেট হচ্ছি, আমরা নিজেদেরকে একটু কাস্টমাইজ করছি, টেইলরিং করছি, এবং সেই জন্যই ওইটাকে সামনে রেখেই আমাদের আইজিপি মহোদয় অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমাদের একটা অ্যাকমপ্লিশ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর করে দিয়েছেন, যেটার আলোকে আমরা কাজ করলে এই বিষয়গুলিকে শ্রদ্ধার আসনে রেখেই যাতে আপনার হটস্পট গুলি থেকে আমাদের এখানে লোক এসে সংক্রমিত করতে না পারে সেই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারবো। তো সেই জন্য যেই বিষয়টা প্রয়োজন, আমাদের বিনয়ের সাথে মানবিক গুণ সম্পন্ন হয়ে এবং মানবিকতাটাকে সামনে রেখেই এনফোর্সমেন্ট করতে হবে। এটাই প্যান্ডেমিক ল এনফোর্সিং এর নতুন ধারণা। পাশাপাশি যেটা হলো যে আপনার দুই পক্ষকেই কিন্তু সেন্সিটাইজ করতে হবে। যে আপনার আপনজন তাকে আলিঙ্গন করার জন্য আমন্ত্রণ করতেছে, তাকেও কিন্তু সেন্সিটাইজ করতে হবে যে বাবা তুমি ঢাকাতেই থাকো, তুমি নারায়ণগঞ্জেই থাকো, তুমি মানিকগঞ্জেই থাকো, এই সময়টা আমরা আলিঙ্গন থেকে বিরত থাকি, অসংখ্য মানুষকে নিরাপত্তা দান কিন্তু করার লুৎফুল জন্য। কবির, আমরা আসলে কতটুকু পারলাম আসলে, আমরা যদি আজকের বাস্তবতা বলি, নিশ্চয়ই আপনার কাছে আরো অনেক তথ্য আছে, আপনি সেই খবরও রেখেছেন। দৌলতদিয়া, পাটুরিয়া, আমরা যদি মাওয়া, কাওড়াকান্দি এই সমস্ত জায়গার কথা বলি, সেই জায়গাতে আসলে দেখেছি এক ফোঁটা মানুষের মধ্যে দূরত্ব নেই। তারা যেভাবে নৌকায় উঠছেন, স্টিমারে উঠছেন, যারা যেভাবে ফেরিতে পারাপার হচ্ছেন, তারা সুযোগ নিচ্ছেন, পণ্যবাহী পারাপারের মাঝখানে তারা ঢুকে যাচ্ছেন। এটিকে তো আমাদের থামাতে হবে আসলে, আপনি কি মনে করেন? ডেফিনেটলি, অবশ্যই থামাতে হবে, এবং সেই জন্যই বলছি যেটা আমি, যে ঢাকা থেকে এবং অন্যান্য হটস্পট গুলি থেকে গমনাগমন অবশ্যই রোধ করতে হবে আপনজনকে নিরাপদ রাখার জন্য। তো জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার কাছে ফিরে আসবো আবার আমাদের। জি, আপনি বলে শেষ করুন। জি, লুৎফুল কবির। আপনার হলো যে সারফেস অ্যাক্সেসটা যদি আমরা কন্ট্রোল করি, এখানে সারফেস বলতে আমি আপনার হলো জলপথ এবং সড়ক পথ, এই সারফেস অ্যাক্সেসটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে এত প্রতিকূলতার মধ্য থেকেও আমরা হয়তো ব্যাপক সংক্রমণটাকে রোধ করতে পারি। আমরাও একইভাবে আশাবাদী, আমরাও একই কথাই বিশ্বাস করি। তবে ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় আছে, বিরতির পরে ফিরে এসে আমরা বাকি আলোচনা করবো। আমাদের সঙ্গে থাকবেন সবাই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছি করোনাকালীন সংকটে আসলে মানুষকে সংক্রমণ ছড়ানোর জন্য বা মানুষকে সংক্রমণ থেকে বাঁচানোর জন্য কিভাবে আমরা রক্ষা করতে পারি, মানুষের দায়িত্ব কি আছে এই ব্যাপারে। নাজমুল ইসলাম, আপনার কাছে একটু আসতে চাই। আসলে রাষ্ট্র নীতি তৈরি করে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা অধিদপ্তরগুলো নীতিগুলো বাস্তবায়ন করে, কিন্তু নীতি মানতে হয় মানুষকে। কিন্তু আমরা এই সংকটের মধ্যে দেখেছি আসলে সাধারণ মানুষ, ইনক্লুডিং আস, সবাই মিলেই কিন্তু আমরা আসলে খুব একটা আইন মানার একটি বাধ্যবাধকতার মধ্যে নেই, মানছিও না অনেক ক্ষেত্রে। ঠিক সে কারণে কি আসলে সংক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের যে মেকানিজম, সেগুলো অনেক ক্ষেত্রে কম কাজ করছে কিনা, আপনার কি মনে হয়? শেষ মুহূর্তে আপনার কাছে কি ব্যাখ্যা আছে ব্যাপারে? ধন্যবাদ। আসলে বাংলাদেশে আমাদের যে জননীতি বা আমাদের যে ডেমোগ্রাফির যে চরিত্র, এটি আগেও আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আসলে মিলেমিশে থাকা, একসঙ্গে থাকা এবং এক ধরনের রিল্যাক্সড অবস্থার মধ্যে থাকা, আইনটাকে একটু না মেনে কেমন করে চলা যায়, এই একটা প্রবণতা আমাদের মধ্যে কিন্তু জাতিগতভাবে আছে। খুব দুঃখের সঙ্গে এটি বলতে হয়। কিন্তু আবার উল্টো চিত্রটিও কিন্তু আছে। অনেক জাতীয় দুর্যোগের সময় আমরা কিন্তু অসম্ভব দৃঢ়তার পরিচয় দিয়েছি এবং আমরা সবাই মিলেমিশে কিন্তু সেই দুর্যোগটাকে নিজেদের সামর্থ্যকে সর্বোচ্চ ব্যবহার করে আমরা কাটিয়ে উঠেছি। আর এবার আমরা যেই অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করছি, এটি কিন্তু চোখে দেখা যাচ্ছে না। পুরো বিশ্বের প্রায় 750 কোটি মানুষকে কিন্তু সে একঘরে করে দিয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের দেশে কেন যেন আমাদের ব্যাপক জনগোষ্ঠী, এমনকি এর মধ্যে শিক্ষিত অশিক্ষিত সব ধরনের মানুষরাই আছেন, এনারা পুরো বিষয়টাকে খুব হালকা চালিয়ে নিয়েছেন। সেখানেই হয়ে গেছে সবচেয়ে বড় বিপদ। সরকার কিন্তু খুব, আমি বলবো যে খুব সফটলি, খুব সহজ করে সবাইকে কিন্তু বিষয়টি বুঝিয়ে দেবার জন্য গণমাধ্যমের সহায়তা নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ক্রমাগত বলা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমি বলবো যে সর্বোচ্চ পরিমাণ টলারেন্সের প্রদর্শন এখানে করেছেন। তারা যতটা কঠোর হতে পারতেন, তারা কিন্তু ততটাই নমনীয় ভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। এর কারণ হচ্ছে যে এটি সবাইকে বুঝতে দেওয়া যে এই বাংলাদেশটি আমাদের, আমরা ওপাশ এপাশ প্রতিপক্ষ পক্ষ বলে কিছু নেই, বাংলাদেশের মানুষ আমরা, তাদেরকে বাঁচানোর জন্য, জানমাল নিরাপদে রাখার জন্য, স্বাস্থ্য সুরক্ষা করবার জন্য এত আয়োজন। এখন এটি যদি এমন দাঁড়ায় যে মানুষ সেটিকে একেবারেই আমলে না নেয়, এটিকে মেনে নিজের জীবন এবং তার
পরিবারের সদস্যদের, প্রতিবেশীদের জীবনের প্রতি যদি শ্রদ্ধাবান না হন, তাহলে সেক্ষেত্রে সরকার যদি মনে করে জি। জনস্বার্থে, জনস্বাস্থ্য রক্ষার জন্য, প্যান্ডেমিকের এই জায়গাটাতে এসে মানুষের জীবন বাঁচানোর জন্য সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, এবং আমরা বিশ্বাস করি যে ব্যাপক জনগোষ্ঠী সেই সিদ্ধান্তকে কিন্তু স্বাগত জানাবে। অবশ্যই মানতে হবে সিদ্ধান্তটি আমাদের এই মুহূর্তে। আমাদের মানুষের জীবনটাই হচ্ছে সবচেয়ে বড়। মানুষ যদি বেঁচে না থাকে এই ভূখণ্ডে, তাহলে আমরা কোথায় থাকবো? তার জন্য এত আয়োজন থাকবে। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আসলে আরো 3 অতিথি আছে, সময় আমাদের হাতে খুব বেশি নেই। আব্দুল করিম, আপনার কাছে একটু আসতে চাই, আসলে কোনো কারণে কেন যেন মনে হচ্ছে আসলে একটি সিস্টেম বা একটি রাষ্ট্র কাঠামো চাইছে যে আসলে অনেক মানুষ এই মুহূর্তে তারা কেন গ্রামে চলে যাচ্ছে, যাওয়ার পথটি আমরা কেন বন্ধ করলাম না? অনেকে বলার চেষ্টা করছেন যে আমরা হয়তোবা কোনোভাবে চাচ্ছি যে কিছু মানুষ শহর থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য জায়গায় চলে যাক। আমি আগেও দেখেছি সিদ্ধান্তগুলো যখন নেওয়া হয়েছে 2-3 দিন সময় দেওয়া হয়েছে, এবং ঠিক সে কারণেই আমরা এই ভিড়টি কিন্তু আগেও দেখেছি 2-3 সপ্তাহ আগে। কেন এরকম করা হচ্ছে বা কি মনে হচ্ছে বলে আপনার মনে হয় এখানে, আব্দুল করিম? এটা অনেক ক্ষেত্রে সচেতনতার অভাব। সরকার কিন্তু অনেক চেষ্টা করেছেন মানুষকে সচেতন করার জন্য। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক চেষ্টা করেছেন, কিন্তু মানুষ কি কারণে যেন এটা বুঝতে চায় না। তাদের সাথে যে মানবিক আচরণ করছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী এবং মাঠ পর্যায়ে যে আমাদের মাঠ প্রশাসন, ডিসিএসপি, ইউএনও, ওসি, তারা অত্যন্ত মানবিক আচরণ করেছেন। উপজেলা পর্যায়ে ওসি এবং ইউএনও মানুষের বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার চেষ্টা করছেন। যেখানে আমাদের সম্মুখ যোদ্ধারা, ডাক্তাররা, নার্সেরা, টেকনিশিয়ানরা অনেক ক্ষেত্রে জীবন বলি দিচ্ছেন এই মানুষের সেবা করার জন্য, সেক্ষেত্রে মানুষ বুঝতে চায় না যে এটা এমন একটি সংক্রামক ব্যাধি যেটা শুধুমাত্র সামাজিক দূরত্ব বজায় রাখলেই, সেলফ কোয়ারেন্টাইন বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনটা মেনে চললে এই রোগ থেকে রক্ষা পাওয়া যায়। সেক্ষেত্রে মানবিক আচরণের মাধ্যমে যেহেতু আইনের প্রয়োগ যথাযথভাবে যদি না হয়, তাহলে জনস্বার্থে এবং জনস্বাস্থ্যের খাতিরে আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন। অনেক ক্ষেত্রে আমরা অনেকগুলা বিপদ এই বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে, অনেক দুর্যোগ মোকাবেলা করেছে। আমাদের এই প্রেক্ষাপটে আসলে শারীরিক দূরত্বকে বজায় রেখে আমাদেরকে মানসিকভাবে এক থাকতে হবে, এবং তখনই হয়তো আমরা দুর্যোগ থেকে নিজেদেরকে সাবধান করতে পারব। এবং সেই ক্ষেত্রে সমন্বয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেন্ট্রাল থেকে, জাতীয় পর্যায় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে যে সমন্বয় কমিটি এবং যে কোঅর্ডিনেশন কমিটি আছে প্রফেসর আব্দুল্লাহর নেতৃত্বে, টেকনিক্যাল কমিটি যেটা। জি, আপনি সমন্বয়ের উপরে জোর দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আরো অনেকে আছেন। খন্দকার লুৎফুল কবির, আপনার কাছে আসতে আসলে আপনারা অনেক চেষ্টা করছেন মাঠ পর্যায়ে মানুষকে মানাতে, কিন্তু আমরা এটাও দেখেছি আসলে মানুষ যারা আইনটি মানার কথা তারা অনেক ক্ষেত্রে প্রশাসনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। তারা মনে করছে যে আমি যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ফাঁকি দিতে পারি আমি অনেক স্মার্ট হয়ে গেলাম। এই স্মার্টনেস তাদেরকে আসলে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। এটি কি প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা গ্রহণ করেছেন বলে মনে করেন আপনারা? এই যে আপনি আসলে এটার উত্তর আপনার শিরোনামের মধ্যেই আছে। আপনি বলেছেন যে কিভাবে বিচ্ছিন্ন হবে ঢাকা। আমি একটু দ্বিমত করেছিলাম যে আইজিপি মহোদয় যেটা বলেছিলেন যে ঢাকাকে অপ্রয়োজনীয় গমনাগমন কঠোরভাবে রোধ করতে হবে, অর্থাৎ হলো যে, এবং যেটা বলা হচ্ছে যে আপনি দেখেন যে সরকার সময়ে সময়ে একেবারে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাস্তবায়নকারী সংস্থার পাশাপাশি যারা মান্য করবে তাদেরকেও বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সময়ে সময়ে আমাদেরকে কিছু শৈলী রপ্ত করতে হয়, কিছু কৌশল পরিবর্তন করতে হয়, এবং এই কৌশলের অংশ হিসাবে আপনি দেখেছেন যে আপনার এই যে নদী পারাপার আপনার সাময়িকভাবে বন্ধ রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, এবং এই যে যেটা বললাম ওয়াটার বডিজ এবং সড়ক পথেও নানাবিধ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই ব্যবস্থার নেওয়ার কারণেই কিন্তু আপনি যে কথাটা বলছেন যে হাজার হাজার লোক জড়ো হয়েছে, এই হাজার হাজার লোক জড়ো হওয়ার বিষয়টা বিভিন্ন প্যারামিটারের সাথে সম্পৃক্ত, এবং এই বিষয়গুলি আপনিও জানেন, আমরা সবাই জানি। ওইটা আমি বলতে চাচ্ছি না। আমার কথার বিষয় হলো যে আমরা আসলে সময়ের সাথে, প্রয়োজনের সাথে তাৎক্ষণিকভাবে নিজেদেরকে ক্যালিব্রেট করে শৈলী এবং কৌশল পরিবর্তন করে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন মানবিক দিকটা সামনে রেখে
এবং জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য, সংক্রমণ রোধের জন্য আমাদের যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমরা নিচ্ছি, এবং এইটা যাতে ইউনিফাইড হয় সেই জন্য আমাদের আইজিপি মহোদয় একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর করে দিয়েছেন। এবং এইটা যদি আমরা বাইবেল হিসাবে নেই বাংলাদেশ পুলিশ, আমি বিশ্বাস করি যে আমরা যে কোনো সংকট মোকাবেলা এবং যে কোনো সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন, সফল হবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। জনাব মোখলেসুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শেষ করতে চাই। আসলে এই পুরো সংকটের সময় আমরা সমন্বয়হীনতার শব্দটি বারবার শুনেছি, এবং আমরা দেখেছি আসলে এই সমন্বয়হীনতার কারণেই অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। এবং এই সংকটের মধ্যে শব্দটিকে আসলে কিভাবে অ্যাভয়েড করতে পারি, কিভাবে সমন্বয়টি করতে পারি, আপনার পরামর্শ কি থাকবে এই মুহূর্তে? দেখুন, একটা দেশ এর উপর আরেকটা দেশ আক্রমণ চালায়, হঠাৎ করে একটা দেশ আরেকটা দেশের উপর যুদ্ধ চাপিয়ে দেয়। তো যে দেশটি আক্রান্ত হলো সেই দেশ যত তাড়াতাড়ি তার সৈন্য সামন্ত, খাওয়া দাওয়ার, যাতায়াত ব্যবস্থা যত দ্রুত ম্যানেজ করে প্রতিপক্ষের উপরে আঘাত হানতে পারবে, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন একটা যুদ্ধের সমরটা ঠিকঠাক মতো হবে। এখন এই যে প্যান্ডেমিকটা ধেয়ে আসছে, যেমন ধেয়ে আসছে আমপা, এখন এটার যদি আমি প্রস্তুতিটা ঠিক মতো না নিতে পারি তাহলে কি হবে? মিসম্যানেজমেন্টটাই হবে। যখন এটা আমাদের দেশে আক্রমণটা করে নাই, সেই সময় 2 মাস প্রায় আমাদের হাতে সময় ছিল, সেই সময়ের মধ্যে যদি আজকের যে অব্যবস্থাপনার কথাগুলো আসছে সেই বিষয়গুলো যদি আমরা যথাযথভাবে অ্যাড্রেস করতে পারতাম। ঠিক আছে, আমাদের সামর্থ্যের অভাব আছে অথবা আমাদের রিসোর্সের অভাব আছে, সমস্ত অভাবগুলোকে নিয়েই যতটুকু সম্ভব। আপনার শেষ বাক্যটি আমরা জানতে চাই, আসলে এই সংকটের মধ্যে কি সমাধান, শেষ বাক্যটা আপনার কি? এই সংকটের মধ্যে অবশ্যই আমাদেরকে ঘরে থাকতে হবে, টেস্ট বাড়াতে হবে, এবং সংক্রমণ যাদের কাছে তাদের। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শেষ কথা, এটি কিন্তু জীবন রক্ষা করার ছুটি, এটি উৎসবের ছুটি নয়। প্রত্যেকে জায়গায় থাকলে নিরাপদ থাকবো, দেশকে ভালো রাখতে পারবো, মানব সভ্যতাকে বাঁচাতে পারবো। শুভরাত।